আজ বলবো ভারতীয় নারীর ইতিহাস সম্পর্কে। প্রাচীন যুগ। বৈদিক যুগের আদি পর্বে নারীরা জীবনের সকল ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমানাধিকার ভোগ করেছে। পতঞ্জলি বা কাত্যায়নের মতো প্রাচীন ভারতীয় বৈয়াকরণের লেখা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আদি বৈদিক যুগে নারীরা শিক্ষিত ছিলেন। ঋগ্বেদের শ্লোক থেকে ইঙ্গিত পাওয়া যায় যে নারীরা পরিণত বয়সে বিবাহ করতেন এবং সম্ভবত স্বয়ংসম্ভ্রা নামক প্রথায় নিজের স্বামী নির্বাচনের বা গান্ধর্ব বিবাহ নামক প্রথায় সহবাসের স্বাধীনতা তাদের ছিল। ঋগ্বেদ উপনিষদের মতো আদি গ্রন্থে বহু প্রাক্য ও ভবিষ্যদ্রষ্টা নারীর উল্লেখ আছে। গার্গীয় মৈত্রী যাদের মধ্যে উল্লেখযোগ্য। বৈশ্বিক শিক্ষার ক্ষেত্রেও নারীরা সমান সুযোগের অধিকারী ছিলেন। কবি হালের কাব্য সংকলন গাথা সপ্তশতীতে ৮ জন কাব্য রচয়িত্রীর নাম পাওয়া যায়, যারা চারুকলা বিদ্যা শিক্ষাতেও সমান পারদর্শী ছিলেন। মনু বলেছেন, যত্র নার্যস্ত পয়স্তন্তে রমন্তে তত্র দেবতা, যত্রই তাস্তন পর্যন্তে সর্বস্ত্র ফলা ক্রিয়া। অর্থাৎ যেখানে নারী পূজিতা সেখানে দেবতাও খুশি হন, যেখানে তাদের পুজো নেই সেখানে সকল ধর্মকর্মই নিষ্ফল। সুতরাং লক্ষ্য করা যায় প্রাচীন ভারতে প্রাচীন কালে নারীদের সম্মান প্রদর্শন করে আসছে। নারীর বেদপাঠের অধিকার ছিল। হরিতের ধর্মশাস্ত্রে বলা আছে, মধ্যযুগে তা এই যুক্তিতে খারিজ হয়ে যায় যে তা পূর্বযুগের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 500 শতকে নারীর অবস্থার অবনতি শুরু হয়। যদিও জৈন ধর্মের ন্যায় সংস্কার আন্দোলনগুলি নারীদেরকে ধর্মীয় অনুশাসন পালনের অনুমতি দেয়, তবুও ভারতে অধিকাংশ নারী বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। বাল্যবিবাহের প্রথা খুব সম্ভবত 6 শতকের কাছাকাছি সময় থেকে প্রচলন লাভ করে। বিভিন্ন ধর্মশাস্ত্রে নারীদের ওপর আরোপিত বিধিনিষেধের উল্লেখ পাওয়া যায়। যেমন মনু স্মৃতি অনুযায়ী নারী শৈশবে পিতা, যৌবনে স্বামী, বার্ধক্যে পুত্রের অভিভাবকত্বে থাকবে। একজন মহিলা স্বয়ং শাসিত থাকার উপযুক্ত নয়, তবে এটি আদর্শিক গ্রন্থ এবং নারীর স্বাধীন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার বানপ্রস্থ এবং সন্ন্যাস গ্রহণের বর্ণনামূলক বৃত্তিও পাওয়া যায়। প্রাচীন ভারতে কিছু রাজ্যে নগরবধূর মতো প্রথা প্রচলিত ছিল। নারীরা নগরবধূর স্পিত জিরোপা জয় করতে প্রতিযোগিতা করত। আম্রপালি এরকমই একজন জনপ্রিয় নগরবধূ। জৈন ও বৌদ্ধ যুগেও নারীদের সম্মান ম্লান হয়নি। পুরুষদের মতো তারাও সংঘে প্রবেশ করতে পারতেন, সর্বপ্রকার বিদ্যা লাভ করার সুযোগ থেকে সামান্য বঞ্চিত হতেন না। জৈন ধর্মে দেখা যায় একসময় পুরুষ অপেক্ষা নারী সদস্যের সংখ্যাই বেশি ছিল। যেখানে ভিক্ষু মাত্র 14,000, সেখানে ভিক্ষুণীর সংখ্যা 36,000। এই ভিক্ষুণী সংঘের নেত্রী ছিলেন মহাবীরের আপন আত্মীয় চন্দনা। বৌদ্ধ সংঘের ক্ষেত্রে কথা সত্য যে গৌতম বুদ্ধ প্রথমে সংঘ নারীদের প্রবেশে অনুমতি দেননি। পরে প্রিয় শীর্ষ আন্দোলনের বিশেষ অনুরোধে নারীরা সংঘের প্রবেশাধিকার লাভ করে। মধ্যযুগে ভারতীয় সমাজে নারীদের অবস্থা আরও অবনতি ঘটে এবং বাল্যবিবাহের প্রচলন এবং বিধবাদের পুনর্বিবাহের নিষেধাজ্ঞা ভারতে কিছু সম্প্রদায়ের সামাজিক জীবনের অংশ হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকদের আধিপত্য বিস্তারের সঙ্গেই ভারতীয় সমাজে পর্দা প্রথার প্রচলন ঘটে। রাজস্থানের রাজপুতদের মধ্যে জওহর প্রথার প্রচলন ছিল। ভারতে কিছু অংশে দেবদাসীরা কখনো কখনো যৌন নির্যাতনের শিকার হন। রাজনৈতিক কারণে হিন্দু ক্ষৈত্র শাসকদের মধ্যেই বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। অনেক মুসলিম পরিবারে নারীর গতিবিধি বাড়ির অন্দরমহলেই সীমাবদ্ধ ছিল। খুব অল্প সংখ্যক গ্রন্থেই স্ত্রী আচার ও মহিলাদের ক্রিয়াকলাপ মূল উপজীব্য বিষয়। তবে 1730 সালে তাঞ্জোরে জনৈক রাজকর্মচারীদের ত্রম্ব কয়েকজন চরিত স্ত্রী ধর্ম পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। তার প্রথম শ্লোকটি হল,
এই পরিস্থিতিতেও রাজনীতি, সাহিত্য, শিক্ষা, ধর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট নারীর সন্ধান পাওয়া যায়। রাজিয়া 1205 থেকে 1220 খ্রিস্টপূর্বাব্দে একমাত্র মহিলা সুলতান যিনি দিল্লি শাসন করেছেন। 1564 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি আসফ খানের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারানোর আগে গোন্থ রানী দুর্গাবতী 15 বছর অর্থাৎ 1524 থেকে 1564 খ্রিস্টাব্দে রাজ্য শাসন করেছিলেন। চাঁদ বিবি 1590 খ্রিস্টাব্দে আকবরের শক্তিশালী মুঘল বাহিনীর বিরুদ্ধে আহমদনগরকে রক্ষা করেছিলেন। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের রাজ্য শাসনে কার্যকারী ভূমিকা ছিল এবং তিনি মুঘল সিংহাসনের পেছনে প্রকৃতি ক্ষমতা হিসাবে পরিগণিত হতেন। মুঘল রাজকুমারী জাহানারা ও জীবন্যাসীসা ছিলেন বিখ্যাত কবি এবং তারা ক্ষমতাসীন শাসকদেরও প্রভাবিত করেছিলেন। যোদ্ধা এবং প্রশাসক হিসাবে তার দক্ষতার শিবাজির মা জিজাবাইকে শাসক বা রাজপ্রতিনিধির মর্যাদা দিয়েছিল। তারাবাই ছিলেন আরেকজন মহিলা মারাঠা শাসক। দক্ষিণ ভারতে অনেক নারী গ্রাম ও শহর বিভাগ পরিচালনা করেন এবং নতুন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ভক্তি আন্দোলন নারীর অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করে এবং তাদের উপর হওয়া বিভিন্ন নিপীড়নের বিষয়ে প্রশ্ন তোলে। ইতিহাস প্রসিদ্ধ প্রথা সমূহ। কিছু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকা সতী, জওহর এবং দেবদাসীর মতো প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং আধুনিক ভারতে এই প্রথাগুলি প্রায় অবলুপ্ত। যদিও ভারতবর্ষের কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও এইসব প্রথা মাঝে মাঝে পালিত হয়। কিছু সম্প্রদায়ের মহিলারা আজও প্রথা মেতে চলেন। বাল্যবিবাহ গ্রামাঞ্চলে আজও সম্পূর্ণ বন্ধ হয়নি, যদিও এটি বর্তমান ভারতীয় আইন অনুযায়ী অবৈধ। সতী বা সতীদাহ প্রথা। সতী বা সতীদাহ প্রথা কিছু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকা একটি পুরনো, প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া প্রথা, যেখানে বিধবা মহিলারা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে আত্মাহুতি করেন। যদিও বিধবাদের এই প্রথায় অংশগ্রহণ স্বেচ্ছায় বলে ধরা হতো, তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বর্তমান যুগে অর্থাৎ কলিযুগে এটি নিষিদ্ধ। ভারতীয় উপমহাদেশের বৈদেশিক আগ্রাসনের থেকেই এই প্রথাটি তার উপস্থিতি জানান দিতে শুরু করে, কারণ নারীরা প্রায় বৈদেশিক বাহিনীর দ্বারা ধর্ষিত বা অপহৃত হতো। 1829 সালে ব্রিটিশ সরকার কর্তৃক এই প্রথাটির বিলোপ ঘটানো হয়। স্বাধীনতার পর থেকে প্রায় 40টি সতীদাহ ঘটনা ঘটেছে বলে খবরের প্রকাশ পাওয়া গিয়েছে। 1987 সালে রাজস্থানের রূপ কানোয়ার মামলায় সতীদাহ প্রতিরোধ আইন বলবৎ হয়। জওহর বা জওহর প্রথা। কোনো যুদ্ধে পরাজিত বাহিনীর স্ত্রী বা কন্যারা শত্রুপক্ষের হাতে বন্দী হওয়া বা যৌন নিপীড়ন এড়াতে স্বেচ্ছায় অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি করেন। এই প্রথাটির নাম জওহর প্রথা নামেই পরিচিত। এটি মূলত রাজপুত সমাজে প্রচলিত ছিল, যেখানে জওহর ব্রতে শহীদ রমণীরা সম্মানের উচ্ছ্বাসনে অধিষ্ঠিত হন। এই প্রথার মূল চর্চা ছিল ইসলামী আক্রমণের সময়। পর্দা প্রথা। পর্দা প্রথা মূলত কিছু মুসলিম সম্প্রদায়ের মান্য প্রথা, যেখানে মহিলারা নিজেদের সম্ভ্রম বজায় রাখার উদ্দেশ্যে সর্বদা কোনো আড়াল বা অন্তরালের নেপথ্যে থাকেন। দেবদাসী প্রথা। দেবদাসী প্রথাকে বহু ক্ষেত্রেই ধর্মীয় অনুশাসন বলে ভুল করা হয়। এটি মূলত দক্ষিণ ভারতে প্রচলিত একটি প্রথা। এই প্রথা অনুযায়ী মহিলারা কোনো দেবতা বা মন্দিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন এবং এরপর তাদের সামাজিক বিবাহ থেকে বিরত থাকতে হতো। এরপর তারা দেবীকে সেবা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করতেন। প্রথাটি 10তম শতাব্দী থেকেই সুপ্রতিষ্ঠিত ছিল। 1988 সালে এই প্রথাটি দেশে বেআইনি ঘোষণা করা হয়, কিন্তু দেশের কিছু অঞ্চলে এখনও মূলত নিম্নতম বর্ণের মেয়েরা দেবদাসী হিসাবে কাজ করে। ব্রিটিশ রাজত্বকাল। ব্রিটিশ রাজত্বকালে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিরাও ফুলে এবং আরও অনেক সমাজ সংস্কারক নারীদের উন্নয়নের জন্য লড়াই করেছিলেন। কলকাতার হিন্দু কলেজের প্রাক্তন ছাত্র এবং ইয়ং বেঙ্গল সদস্য পিয়ারি চরণ সরকার 1847 সালে কলকাতার শহরতলি বারাসতের ভারতের প্রথম অবৈতনিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বিদ্যালয়টি কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল নামেই পরিচিতি লাভ করে। যদিও ব্রিটিশ রাজত্বকালে বহু ক্ষেত্রেই ইংরেজদের কোনো ইতিবাচক অবদান ছিল না, তবে এর বিপরীত ঘটনাও আছে।
খ্রিস্টান ধর্মপ্রচারকদের স্ত্রী মার্থা মোল্ট মিয়েড এবং তার কন্যা এলিজা কেলটোয়েল মোল্ট দক্ষিণ ভারতে মেয়েদের প্রশিক্ষণ ও শিক্ষা ব্যবস্থার পথিকৃৎ হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। এই প্রচেষ্টা তৎকালীন প্রচলিত ধ্যান ধারণার বিরোধী হওয়ার প্রাথমিকভাবে স্থানীয় প্রতিরোধের মুখ পড়ে। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 সালে গভর্নর জেনারেল উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিকের কার্যকালে সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটে। বিধবাদের অবস্থার উন্নয়নের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করা হয়। নারী মুক্তি আন্দোলনে পণ্ডিত রামবাইয়ের মতো অনেক মহিলা সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কর্ণাটকের স্থানীয় রাজশাসিত রাজ্য কিত্তুরের রানী কিত্তুর চেন্নামা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের সশস্ত্র বিপ্লবীদের নেতৃত্ব দেন। কলকাতার বিখ্যাত জনদরদী জমিদার রানী রাসমণির বহুবার ব্রিটিশ সিপাহীদের উপর মামলা করে। বিশেষত 16 শতকের পর্তুগিজ সৈন্যদের আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 1857 সালের ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন। তিনি বর্তমানে জাতীয় নায়কদের মর্যাদার আসনে অধিষ্ঠিতা। অযোধ্যার যুগ্ম শাসক বেগম হজরত মহল ছিলেন একজন শাসক যিনি 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি ব্রিটিশদের সঙ্গে সন্ধি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরে নেপালে আত্মগোপন করে। ভোপালের বেগমরাও এই সময় উল্লেখযোগ্য মহিলা শাসক হিসেবে বিবেচিত হন। তার মার্শাল আর্টেও প্রশিক্ষিত ছিলেন। চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গাঙ্গুলি এবং আনন্দীগোপাল যোশী সফল শংসাপত্র অর্জনকারী ভারতীয় মহিলাদের মধ্যে অগ্রগণ্য। 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত প্রথম নারী প্রতিনিধি দল নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। 1927 সালে পুনেতে নিখিল ভারত নারী শিক্ষা বিষয়ক আলোচনা চক্র অল ইন্ডিয়া উইমেন্স এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং এটি সামাজিক উন্নয়নমূলক আন্দোলনের একটি প্রধান সংগঠন হয়ে ওঠে। 1929 সালে বাল্যবিবাহ নিবর্তন আইন পাশ হয়, যেখানে একটি মেয়ে বিয়ে করার ন্যূনতম বয়স 14 বছর বলে স্থির করা হয়। যদিও মহাত্মা গান্ধী নিজে 13 বছর বয়সে বিবাহ করেন। পরে তিনি বাল্যবিবাহ বর্জন করার জন্য এবং বাল্যবিবাহদের বিয়ে করার জন্য দেশের যুবকদের আহ্বান জানান। ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।